সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিকে সংহতি জানিয়ে আন্দোলনের দিক পরিবর্তন করে দিয়েছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম হলেন তিনি। সেই আন্দোলন এরপর সরকার গঠন নিয়ে অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন ইকবাল করিম ভূঁইয়া। নিজের ফেসবুকে তুলে ধরেছেন আলোচিত ঘটনা প্রবাহ, বিপ্লবীরা কিভাবে নতুন ভবিষ্যৎ বিনির্মাণের সুযোগ হারিয়ে ফেলেছেন তা নিয়েও নিজের মত তুলে ধরেছেন তিনি। তার সেই ফেসবুক স্ট্যাটাস ধরে নিউজ করেছে যমুনা টেলিভিশনের অনলাইন। ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন, 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ 3টি গণ অভ্যুত্থান দেখেছে। সেসব গণ অভ্যুত্থানে সেনাবাহিনী কখনো বিপ্লবী জনতার পাশে থেকেছে কিংবা কখনো থেকেছে নিরপেক্ষ। 3টি গণ অভ্যুত্থানের প্রথমটি ঘটে 1971 সালে, এরপর হয়েছে 1990 এবং সবশেষ 2024 সালে। পোস্টে তিনি বলেন, 2024 সালে তৃতীয় প্রধান ঘটনাটি ঘটে, যাকে আধা বিপ্লব বলা যেতে পারে, কারণ পুরোপুরি বিকশিত হবার আগেই ফ্যাসিবাদী সরকারের সংবিধান, রাষ্ট্রপতি ও সামরিক বাহিনী মিলে একে আটকে দেয়। বঙ্গভবনকে বড় ধরনের বিপ্লবের হাত থেকে বাঁচিয়ে রাখা হয়। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন, আজ পর্যন্ত 2024 সালের জুন, জুলাই এবং আগস্টে কয়েক সপ্তাহব্যাপী চলা এই আন্দোলনের সময় সেনাবাহিনীর সঠিক ভূমিকা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সরকারিভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, সেই সাথে সশস্ত্র বাহিনীর ভেতরেও আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত আদালত গঠন করা হয়নি। ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যের টুকরো মিললেও সেগুলো দিয়ে সেনাবাহিনীর আসল আচরণ সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। এজন্য এ বিপ্লবকে ফরাসি ও রুশ বিপ্লবের সাথে তুলনা করা কষ্টকর। আন্দোলনের সময় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইলের কাভার ও প্রোফাইল ছবি লাল করার প্রসঙ্গ তুলে ধরেছেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। লিখেছেন, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নির্মম দমন পীড়ন, বিশেষ করে আবু সাইদের নির্মম হত্যাকাণ্ড দেখে কয়েক রাত নির্ঘুম কাটানোর পর আমি তাদের অনুরোধ রাখতে মনস্থির করি, কিন্তু নিজে তেমন প্রযুক্তি জ্ঞান সম্পন্ন না হওয়ায় ছোট মেয়েকে জিজ্ঞেস করে জানতে পারি কিভাবে ছবিটি পরিবর্তন করতে হয়। সে দ্রুতই লাল রঙের একটি গ্রাফিক পাঠায়, যেটি আমি আপলোড করি। তারিখ ছিল 31 জুলাই 2024। জেনারেল ইকবাল করিম বলেন, আমার ধারণা ছিল না এই পদক্ষেপের প্রভাব কতটা গভীর হবে। মাত্র 6 ঘন্টায় উল্লেখযোগ্য সেনা সদস্যদের ফেসবুক প্রোফাইল ছবি লাল হয়ে যায়। শেখ হাসিনার নির্দেশে তার সামরিক সচিব ফোন করে আমাকে অনুরোধ করেন আমি যেন আগের প্রোফাইলের ছবিতে ফিরি। আমি রাজি হইনি, এতে শেখ হাসিনা বিরক্ত হন। এরপর আমার সরকারি চাকরিজীবী আত্মীয় স্বজনদের দিকে নানা ধরনের হুমকি আসতে থাকে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিচক্ষণতার প্রশংসা করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি লিখেছেন, মোড় ঘুরে যায় 3 আগস্ট বেলা 1:30টায়, যখন জেনারেল ওয়াকার সেনা প্রাঙ্গণে জুনিয়র অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন। তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছিল, কেননা নিরস্ত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশে তারা বিক্ষুব্ধ ছিলেন। তাদের অসন্তোষ অনুভব করে জেনারেল ওয়াকার বিচক্ষণতার পরিচয় দিয়ে তাদের পক্ষে দাঁড়ান। তারপরে যদিও বিচ্ছিন্ন কিছু জায়গায় গুলির ঘটনা ঘটে, যেমন যাত্রাবাড়িতে, অন্যত্র গুলির মাত্রা অনেকটাই কমে আসে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন, রাওয়াতে তাদের ব্রিফিংটি শেখ পরিবারকে স্তব্ধ করে দিয়েছিল।
4 আগস্ট থেকে শেখ হাসিনা আমাকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সহিংসতার নানা ছবি পাঠাতে শুরু করেন এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেন। আমি ফোনে সাড়া দেইনি। 7 আগস্টের পর ছবি পাঠানো বন্ধ করেন তিনি। শুধু 27 অক্টোবর শেষবারের মতো একটি ভিডিও পাঠান। সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, 4 আগস্ট রাত প্রায় 11টায় গণভবনে সব নিরাপত্তা বাহিনীর প্রধানদের ডেকে শেখ হাসিনা নির্দেশ দেন বিক্ষোভকারীদের যে কোনো মূল্যে দমাতে হবে। এজন্য একটি বিশদ পরিকল্পনা করা হয়। বিজিবি, র্যাব ও পুলিশকে ঢাকার 13টি প্রবেশ পথ আটকে দিতে বলা হয় এবং সেনাবাহিনীকে শহরের প্রধান এলাকাগুলো দখলে রাখার নির্দেশ দেওয়া হয়। সেনাপ্রধান বুদ্ধিমত্তার সাথে এমনভাবে সেনা মোতায়েন করেন যাতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি কম থাকে। তিনি জানতেন যে বাহিনীর বেশিরভাগ সদস্যই গুলি চালাতে নারাজ। তিনি আরও লেখেন, 5 আগস্ট অসংখ্য মানুষ ঢাকায় ঢুকতে শুরু করলে বাইরের দিকে অবস্থান নেওয়া বিজিবি, র্যাব ও পুলিশ বাধা না দিয়ে তাদের পথ ছেড়ে দেয়। শহরের ভেতরে থাকা সেনা ইউনিটগুলোও জনতার সাথে মিশে গিয়ে সহমর্মিতা প্রকাশ করে। গণভবন দখল হয় আর শেখ হাসিনা তড়িঘড়ি করে দেশ ছাড়েন। কয়েক মুহূর্তের জন্য জনতাকে থামিয়ে রাখা হয় যাতে তিনি নিরাপদে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালাতে পারেন। সাবেক জেনারেল লিখেছেন, শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে, যেখানে সেনাপ্রধান এবং নৌ ও বিমান বাহিনীর প্রধানরা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর ও ডিজিএফআই মেজর জেনারেল হামিদের মাধ্যমে 5টি রাজনৈতিক দল আর আইন শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান। এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ। যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাওয়ার কথা, সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে। শোনা যায় সেখানে রাজনীতিবিদরা ও আসিফ নজরুল সেনা প্রধানের রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে আগের তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন। পরে জনসম্মুখে সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন এবং একটি অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেন। এরপর বঙ্গভবনে, যেখানে ছাত্র নেতারাও উপস্থিত ছিলেন, ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঠিক করা হয়। যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত একটি অকাল সিজারের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিলিয়ে যায়। কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান। পোস্টে তিনি আরও লিখেন, যদি আদর্শভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইতো, তাহলে হয়তো গণভবন ও বঙ্গভবন একযোগে দখল হতো, বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো, আর আগের শাসনের সহায়তায় যেসব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিষ্ঠুরতা চালিয়েছেন তাদের সবাই হয় দেশ ছাড়া হতেন বা বিচার মুখোমুখি হতেন। গড়ে উঠত একটি বিপ্লবী পরিষদ যারা নতুন শাসন ব্যবস্থা প্রণয়ন, মৌলিক সংস্কার এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার পথ তৈরি করত। তারপর নির্বাচনী গণতন্ত্রে ফেরা যেত। কিন্তু অনভিজ্ঞ বিপ্লবী নেতৃত্ব পুরনো পদ্ধতিতে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে পূর্ববর্তী ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে। নতুন কোনো ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তারা তাই হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়, যার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য জুতোয় পা গলিয়ে দ্রুত আরেকটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয়।